এডিটে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আজকে আমাদের এই বিশেষ পর্বে আমরা আপনাদের সাথে আলাপ করাবো এমন একজন মানুষের, যিনি সিনেমা জগতের একজন দিকপাল বলে তাকে অত্যুক্তি করা হয় না। আমরা আছি এখন লেনিন সরণিতে, আর লেনিন সরণিতেই সেই মানুষটির অফিস, যারা 3 প্রজন্ম জুড়ে সিনেমা, ভারতীয় চলচ্চিত্রে বিভিন্ন স্বাক্ষর বয়ে চলেছেন। আজকে আমরা এসেছি অরোরা ফিল্ম কর্পোরেশনে, আর কথা বলবো আজকে আমাদের অতিথি অঞ্জন বসুর সাথে। চলুন আমরা ভেতরে যাই। যেমন আপনাদের আগে বাইরে বলছিলাম যে আজকে আমরা এসছি অরোরা ফিল্ম কর্পোরেশনের, যিনি এখন কর্ণধার, অঞ্জনদার সাথে কথা বলবো বলে। অঞ্জনদা, পোস্ট এডিটে আপনাকে অনেক অনেক স্বাগত। আর আমাদের এতটা সময় আপনি দেবেন প্রমিস করেছেন, তার জন্য আপনাকে আগাম ধন্যবাদ জানাই। অরোরা ফিল্মস, এই অরোরা নামটা কোথা থেকে আসলো? অরোরা নামটা কিন্তু সবাই মনে করেন প্রথমেই আমার সঙ্গে এসে হিন্দিতে কথা বলেন, ভাবেন আমরা পাঞ্জাবি, কিন্তু তারা সাধারণত বানানটা দেখেন না। এটা এসছে কিন্তু অরোরা বলিয়ারিস থেকে। অরোরা বলিয়ারিস হচ্ছে একটা আভা, একটা আলো, যেটা নরওয়েতে বিকেলবেলার দিকে দেখা যায়, এবং সেই আবহাওয়াটা কিন্তু মানে এমনই একটা অবাক করা জিনিস। ফিল্ম যখন এসেছিল তখন কিন্তু সেই অবাকটাই মানুষ হয়েছিল, এবং সেই থেকেই এসছে অরোরা নামটা। এই যে অফিসে আমরা বসে ইন্টারভিউ দিচ্ছি না, আমি তৃতীয় প্রজন্ম। আমার প্রথম প্রজন্ম আমার পিতামহ নাজিনাথ বসু, যিনি 1906 সালে, যখন বাঙালিরা আবেগের বাঙালি, যখন বঙ্গভঙ্গ হলো তখন কিছু নতুন নতুন ব্যবসার মধ্যে নেমে পড়েছিল, কারণ নন কোঅপারেশন টু ব্রিটিশ। সেই তখনই কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স, তারপর রেকর্ড কোম্পানি এই বসে, তারপর কুশিয়া কটন মিল। আমার দাদু এলেন চলচ্চিত্র নিয়ে। সেই চলচ্চিত্রে কী হতো, তখন তো কমিউনিকেশনের রাস্তা তো নদী নিয়ে একটা হাতে ঘোরানো প্রজেক্টে 4টে লোক, 2টো বড় বাঁশ, অনেক বড় একটা কাপড়, সেই নিয়ে তারা জমিদার বাড়িতে যেতেন সিনেমা দেখতে। এবং সিনেমার প্রজেক্টরটা ছিল হাতে ঘোরানো, খুব টিমে আলোয় সিনেমা দেখানো হতো, কিন্তু সেটাই ছিল খুব নতুন। এবং সেইভাবে আস্তে আস্তে কিন্তু অরোরা বেড়ে ওঠে। এবং অরোরা নিউজ রিল হয় 1906 সালে, যখন এস.এন. ব্যানার্জি এই বঙ্গভঙ্গতে, এস.এন. ব্যানার্জির বাড়িটা আছে তো এস.এন. ব্যানার্জি রোডের সামনে, আমাদের এই ধর্মতলা থেকে এগিয়ে, ওখান থেকে মৌলালি অবধি একটা মিছিল করেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের পক্ষে, বঙ্গভঙ্গ আন্দোলনের পক্ষে, এবং সেখানেই সবাই তিলক সবাই গেছিল। সেই মিছিলটা দিয়ে কিন্তু অরোরার প্রথম নিউজ রিল তৈরি করা শুরু হয়। এরপর অরোরা অনেক ডকুমেন্টারি করে, সাইলেন্ট, তখনকার দিনে সাইলেন্ট ডকুমেন্টারি ছিল, এবং সাইলেন্ট স্বাস্থ্যের ওপর অনেক ছবি করে, পিছয়ে পাওয়া, এই কতগুলো নাম আমার মনে আছে, কিন্তু ছবিগুলো আমাদের কাছে নেই। সেটা কি করে প্রসূতিতে ঠিক করে কেয়ার নিতে হবে, সেই ধরনের এই ধরনের সব স্বাস্থ্য ছবি, প্লাস খেলাধুলোর ছবি, এবং কতগুলোর জন্যে কিন্তু এখনও বাঙালি গর্ব করতে পারে, সেটা যে রবীন্দ্রনাথের অনেক ছবি আমরা তুলেছিলাম। একটা সময় ছিল শান্তিনিকেতনে যখন ভালো চলছিল না, রবীন্দ্রনাথ কিন্তু নানা জায়গায় ঘুরে শুধু অর্থ সংগ্রহের চেষ্টা করতেন, যাতে শান্তিনিকেতনটাকে ভালো করে চালানো যায়। বাঙালি কিন্তু মানুষটাকে অন্যরকমভাবে কবি, মহাকবি,
কিন্তু সেই মানুষটার মধ্যে যে একটা স্বপ্ন ছিল শান্তিনিকেতনের মতন একটা একটা নেচারের মধ্যে একটা শিক্ষার ব্যবস্থা করা, সেই জন্যে তাকে মনে রেখেছে বলে জানি না। কিন্তু শান্তিনিকেতনে দোল উৎসব হয়, শান্তিনিকেতনে পয়লা বৈশাখ হয়, তার জন্য কিন্তু সব বাঙালিরা দৌড়ে দৌড়ে যায়। কিন্তু যে মানুষটা করেছিলেন সেই মানুষরা কত দূরদর্শী ছিলেন। এবং সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে ভদ্রলোক খুব ভালো রিলেশন ছিল, এবং উনি যেখানে যেখানে এইভাবে অর্থ সংগ্রহের জন্য যেতেন সেখানে কিন্তু তখনকার দিনে অনেক আধুনিক ছিলেন, সেটা ছবি তুলে রাখা হতো। এবং অনেক এখন একটা আমি কিছুদিন আগে একটা বই দেখলাম, সেখানে রবীন্দ্রনাথ কোন কোন বিজ্ঞাপনে তার অভিব্যক্তি জানিয়েছেন সেইগুলো দেখলাম, এবং সেই দেখে মনে হলো সেই লোকটা তখনও ভাবছে শান্তিনিকেতন। এইভাবে অর্ডার শুরুটা হলো। আমরা এই কথাটা খুব শুনতে পাই যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আপনি যে ধরনের সিনেমার কথা বলছেন, আপনাদের সময় হিসেবে যদি বলি, এই মুহূর্তে বাংলা সিনেমা মানে একদম খাদের কিনারায় প্রায় চলে এসছে। কি করা উচিত যাতে কিনা বাংলা সিনেমা একটু ভালো রাস্তার দিকে যেতে পারে, মুখ তুলে আবার দাঁড়াতে পারে, মাথা তুলে? বাংলা সিনেমা ভালো রাস্তায় আসার উপায় আছে, কিন্তু যেটা হচ্ছে আমরা যে বক্তব্য বা যে কন্টেন্ট, এখন তো সব ইংরেজি বলে, বাংলা বলে না, যে কন্টেন্টই আমরা ছবি তৈরি করছি সেই কন্টেন্টগুলো কি জনসাধারণের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে? তারা কি সেই কন্টেন্টের জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছেন? আপনি বলুন তো, আমাদের কতদিন মাইথোলজিক্যাল ছবি হয়নি? কিন্তু ভারতবর্ষের আমি কিন্তু এর মতো কোনো রাজনীতি ঢোকাবেন না। আমি যেটা বলতে চাইছি, ধরুন প্রহ্লাদ বা জয়দেব বা ওই ধরনের যেসব ছবিগুলো হতো, পুরাণের যে ছবিগুলো হতো, সেই ছবিগুলো কি এখন তৈরি হয়? যার মধ্যে অনেক ভালো কথা বলা ছিল যে তুমি সত্য কথা বলবে, এখন তো প্রথমেই কথা বলা হয় তুমি মিথ্যে কথা বলবে। কে সত্যি কথা বলছে বলুন তো? আমার ছবি তৈরি হচ্ছে 1 কোটি টাকায়, আমি বলছি 3 কোটি টাকা। কেন? আরে তোর 1 কোটি টাকা বলতে ক্ষতি কী আছে? 1 কোটি টাকার ছবিতেও 5 পয়সা পাচ্ছে না, 3 কোটি টাকার ছবিতেও 5 পয়সা না। লোকে অত মাথা ঘামায় না। আগে দর্শকের পায়ে ধরো। আমরা দর্শককে বলতাম যে দর্শক হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে বলো তোমরা এসে আমাদের ঘরে এসে দেখো আমি কোথায় অ্যাওয়ার্ড পাবো, আমার ছবি অ্যাওয়ার্ড পেতে পারে। এইসব যে ধারণাগুলো কী করে প্রডিউসার না, তারা অর্থলগ্নি করেন, তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা আমি বুঝতে পারি না। আমি যখন করে নতুন প্রডিউসার দেখি তখন আমার মনে হয় এই ভদ্রলোকের সঙ্গে কেন আমার আলাপ হলো না। তিনি যখন গর্তে পড়ে যান তখন আসেন। এখানে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনারা রীতিমতো দর্শক যেহেতু মা লক্ষ্মী, তাদের বলতেন আসুন আমাদের ঘরে আসুন। এখনও তো বলা হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান। বাংলা সিনেমার পাশে দাঁড়ান রাত্রেবেলা যাতে আমরা পার্টি করতে পারি। বাংলা সিনেমা মানে বাংলা সিনেমা চলে প্রডিউসারের আর একটা ছবি করার ইন্ধনটা জোগানোর জন্য নয়, দুটো মানেটা আলাদা হয়ে গেছে। একজন প্রডিউসার, আপনি আমায় বলুন তো, এই যারা এইসব ছবি প্রডিউস করতে আসেন, আমি গোড়ায় দেখি তারা খুব উচ্ছলভাবে প্রডিউস করতে এলেন, তারপরেই চলে গেলেন ওটিটিতে, কারণ তার একটা রোজগারের জায়গা তৈরি হলো। এবং এই ওটিটি করতে গিয়ে চ্যানেলরা হয়ে গেল বাংলা ছবির কর্তা। বাংলা ছবির কর্তা কিন্তু এখন আর প্রডিউসার নেই। তারা যদি কেউ মনে করে থাকেন যে প্রডিউসার বা কোনো সংস্থা বাংলা ছবির কর্তা, তারা তিনি খুব ভুল করছে। বাংলা ছবির কর্তা এখন চ্যানেল। ওটিটিতে যাব, যদি ওটিটি না হয় আমার স্যাটেলাইটে যাব, যদি স্যাটেলাইটে না হয় আমি এরোপ্লেনে দেখাবো, যদি এরোপ্লেন দেখানো না হয় আমি তাহলে অমুক জায়গায় যাব। আরে তো ছবিটা দর্শক দেখলো না, সেটা দেখ না। দর্শকের কাছে যেন 4টে দর্শক এলে তো ছবিটা সুপারহিট হয়ে যায়। আমার এত জায়গায় ঘুরে এত লোকের পায়ে ধরতে হয় না।
তাহলে অঞ্জনদা কোনখানে ল্যাকিং, মানে যেটা গল্প সিনেমার যেটা সেখানে ল্যাকিং না ডিস্ট্রিবিউশনে ল্যাকিং, কোথায়? আমাদের বাংলা সিনেমা নিয়ে আমরা প্রত্যেকেই, মানে আপনার মতো আমরা প্রত্যেকে এবং আমার পরবর্তীও যে জেনারেশন তারাও যথেষ্ট চিন্তিত, মানে মানুষ চান যেন ভালো সিনেমা আসে দেখতে। যখন স্ত্রী টুর মতো সিনেমা আসে তখন তো আমাদের এখান থেকে 22 কোটি টাকার ব্যবসা হয়, তার মানে এখানকার বাঙালি এবং অবাঙালি প্রত্যেক দর্শক দেখলে না দেখলে 22 কোটি টাকা হয় না। তাহলে বাংলা সিনেমার জন্য যদি আমি শুধু বাঙালি দর্শককেও ধরি সেটাও কম অ্যামাউন্ট হবে না। তাহলে কীটা করা উচিত, মানে গল্প না আর্টিস্ট না স্টারডাম? আমার মনে হয় যেটা প্রথমেই হওয়া উচিত, আমাদের টিকিটে সিনেমার অ্যাডমিশন ফি কমানো উচিত। আমরা যেটা করতাম আগে, তখন একটা মোবাইল ফিল্ম ইউনিট বলে একটা পদার্থ ছিল, কিন্তু আমরা নয়, অনেকেই করতেন। আমরা গ্রামে গিয়ে খড়ের সিনেমা হাউস তৈরি করে সেখানে 20 টাকার টিকিট দিয়ে সিনেমা দেখা। গ্রামের মানুষের কাছে পৌঁছে যেতে হবে, যেখানে দর্শক আমার কাছে আসতে পারছে না, আমাকে তো তাদের কাছে যেতে হবে। ধরুন মানে সে একটা নতুন ধরনের অভিজ্ঞতার মধ্যে আমরা পেরিয়ে এসেছি, এখন সেটা কেউ ভাবতেই পারবেন না। সেটা হচ্ছে, আপনারা তো অনেকে জানেন না বা অনেকে জানেন, সেটা হচ্ছে পূর্ণিমার 15 দিন আউটডোরে রাত্রিরে ধান খেতে সিনেমা দেখানো যায় না, কারণ চাঁদের আলো স্ক্রিনে পড়লে ছবিটা দেখানো যায়। কিন্তু যখন অমাবস্যার 15 দিন থাকে তখন আমরা কিন্তু সিনেমা দেখার জন্য আমরা বেছে নিতাম কোনো একটা জায়গায়, যেখানে আগে সেই পূর্ণিমার 15 দিন আমরা শুধু তার প্রচার করতাম গরুর গাড়িতে, মোটরসাইকেলে, তার সঙ্গে মাইক বাজিয়ে গান বাজিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম যে আমাদের এই সময় থেকে এই সময় তোমাদের সিনেমা দেখানো হবে, তার টিকিটের দাম হচ্ছে এত। এবং সব থেকে যেটা আমার এখনও সবসময় মনে থাকে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো গ্রামে যেতাম তখন আগেকার দিনে গ্রামের মধ্যে না একজন ডাক্তারবাবু থাকতেন, কি সত্যি ডাক্তার কি মিথ্যে ডাক্তার জানি না, কিন্তু তার চেম্বার ছিল, সেই চেম্বারটাই আমাদের থাকার ঘর হতো। রাত্রিবেলা আলমারিতে পাশে অনেক আটশোটা খুঁড়ো করতো। আমরা যেখানে ডাক্তারবাবু রুগী দেখতেন তখন তো চৌকি ছিল, তখন টেবিল চেয়ার ছিল না, আর এই চৌকিতে আমরা ঘুমোতাম। চৌকিটাই হয়তো অনেকে জানি না, ঠিক আছে, আমরা সেইখানেই ঘুমোতাম। এবং অনেক মানে এই জেনারেটারের আওয়াজ দেওয়া সিনেমা হলে কিন্তু যাবে, এই জন্য মাটিতে গর্ত করে জেনারেটারটাকে ঢোকানো হতো। এবং সেখান থেকে 110 ওয়াটের অনেক দূর থেকে, তো ইলেকট্রিসিটি ছিল না তো গ্রামে, অনেক দূর থেকে গান বাজতো আর ওই ল্যাম্পগুলো জ্বলতো, কোনো গ্রিন হাউসের ওপর, কোনোটা রাস্তার আলের ওপর, যাদের আল দিয়ে আসতে পারেন আমাদের মানুষেরা। এবং সেই যে একটা আবহাওয়া, আর আমরা দূরে উঁচুতে কোনো একটা গাছের তলায় বসে বসে দেখতাম কী হচ্ছে। এবং প্রত্যেকটা সব কিন্তু হাউসফুল, প্রত্যেকটা জায়গায় সেই যে যারা ওই লোকাল যারা কাজ করতেন তাদের সঙ্গে আমরা গল্প করতাম। আমাদের নেমন্তন্ন থাকতো বাড়িতে। সকালবেলা যখন মোষগুলো আখের রস তৈরি করতো, আমাদের নেমন্তন্ন থাকতো আখের রস খাওয়া। সিনেমা বাবুদের দেখেছি, সিনেমা বাবু। আচ্ছা আচ্ছা, এটা কোন সিনেমার কথা বলছেন? যেগুলো গ্রামে দেখাতে যেতাম। কোন কোন সিনেমাগুলো সেগুলো আপনারা? আমরা লাস্ট গেছি অবধি আমি সিরাজের বেগম অবধি। আচ্ছা আচ্ছা, ওই অবধি গিয়ে তারপরে ওই সিনেমাগুলো আর সেইভাবে কেউ এগিয়ে নিয়ে যায়নি। কারণ আমাদের তখন মানে আমাদের মানুষের লোক সংখ্যা, যে টেকনিশিয়ানরা যেতেন, এটা কিন্তু খুব কষ্টকর ছিল। আমরা পুকুরে চান করতে হতো আমাদের, ওখানে তো বাথরুম, তার বাকিটা ধরে নিয়েছিল। তো সেই করে আমরা যে আনন্দে সিনেমা ব্যবসাটাকে করেছি, সেই আনন্দটা কোথায় চলে গেল? এই আনন্দ কিন্তু পার্টির মধ্যে নেই, আনন্দটা আছে মানুষগুলোর মধ্যে। আমি সিরাজের বেগম আমরা যেখানে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রণব মুখার্জি যিনি প্রেসিডেন্ট ছিলেন, সেখানে তারই পাড়ায় একটু এগিয়ে একটা মাঠের পেতে, এবং সিনেমা হাউস তৈরি করে খড়ে। তো সেখানে যে মন্টু মিয়া যিনি আমাদের নিয়ে গেছেন এখান থেকে, তার সঙ্গে পাশের গ্রামের কোনো একটা ঝগড়ায় রাত্রির বেলায় আমি সিরাজের বেগম হারিয়ে গেল, যে বর্ষা করে তারা নিয়ে চলে গেছে। তখন আমি সিরাজ এখানে মানিকবাবুর ছবি, মানিকবাবুকে বলি যে আমার ফেরত নিয়ে যাবো, আমি ছবি গেছে হারিয়ে।
তখন সেই অবস্থার মধ্যে থেকে আমাদের বললো যে আমরা জানি কে নিয়েছে দাদা, আমি দেখো তোমরা যদি আমার ছবি ফেরত না দেওয়া হয় আমাকে তো আমার মেশিন তুলে নিয়ে আমি কাজ চলে যাবো। তখন কিন্তু বড় বড় মেশিন 35 বড় বড় চাকা আছে এখানে দেখা। তো তা বলে ঠিক আছে আপনারা, আমি আর আমার যাত্রী তো দাদা উনি মারা গেছে, দুজনে মিলে রাত্রে হলো খেয়ে দিয়ে আপনার তৈরি থাকবেন, আমি নিয়ে যাবো সেখানে। ঠিক আছে, রাত্রিবেলা খেয়ে দিয়ে তৈরির জন্য মনে মনে তো ভয় লাগছে মানিকবাবু, মানে মানিকবাবু গেলে ছেড়ে দেবেন না। তো রাত্রিবেলা একটা গরুর গাড়ি এলো, গরুর গাড়ির তলায় হ্যারিকেন ঝুলছে, খড় পাতা ওগুলো আপনার উঠে পড়লাম। অনেক রাত্রির অবধি দেখছি অজয় চরে অবধি গরু গাড়িতে যাচ্ছে, চাঁদের আলো। আমি জানি না আমি এই এক্সপিরিয়েন্সগুলো এখনকার মানুষেরা বুঝতে পারবেন কিনা। গিয়ে আমরা উঠলাম কাটোয়া স্টেশন। কাটোয়া স্টেশনে 3টের সময়, তখন মাটিন্ডে লাগতো বর্ধমানে। কাটোয়া স্টেশনে ওই স্টেশনের পাশে একটা ছিল, টিউবওয়েল ছিল। টিউবওয়েলের পাশে আমি আর আমার দাদা দুজনে তোয়ালে পেতে শুয়ে পড়লাম। বললো আপনারা ঘুমিয়ে পড়েন, ডেকে দেবো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, কিছুক্ষণ বাদে দেখি মানে ঘুটঘুটে অন্ধকার, উপরে এই মাটিন রেলের হেডলাইটটা দেখতে পাচ্ছি। ঘুটঘুট ঘুটঘুট করতে ট্রেনটা আসছে। ট্রেনটা এলো, ওটা হলো সব কটা দরজা খোলা বন্ধ হচ্ছে, নিয়ে একটা লোক নেই। তো একটা লোক আমাদের একটা জায়গায় এটা উঠে পড়েন, ওই সিটের তলা আপনার ছবি আছে। আমরা বর্ধমানে নামলাম, সিটের তলায় দেখি সেই চট বাঁধা আমি সিরাজের বেগম রয়েছে। কেন আমাদের ভালো লেগেছিল বলে ওই যে মন্টু মিয়া এবং পাশের গ্রামের যে ঝগড়াটা হয়েছিল, কারণ আমি সিরাজের বেগম খুব ভালো চলছিল, সেইটাই ওদের সঙ্গে ঝগড়া। সেই ঝগড়াটা, এবং সকালবেলা আর একটা জিনিসও খুব মনে হয়, একটা মুসলমান গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা জায়গায় আমরা একটা বাড়িতে আমরা গেলাম। বাড়িটার না পুরো মাটি, তারপরে কাঁথা বুনি সেই চাদর হতো না, সেই চাদর পাতা। বললো বাবুরা এখানে বসেন, আপনারা সকালে ওখানে রাত্রিরে কাল ঘুমিয়েছেন, এখানে বসেন একটু জিরিয়ে নেন বলে আমাদের কীরকম একটা কেটলি, সেই কেটলিটা আমার মনে আছে, আমি এঁকে দিতে পারি। তার চা নিয়ে এসে বলছেন যে আপনারা কি এটা খাবেন? কেন বাবা, ওটা দাও। কেন খাবো না? উনি অন্য ধর্মের বলে হেজিটেট করছেন। এবং বাড়িটার উপর একটা চাঁদা রয়েছে। তোমরা এইসবগুলো ভেবো না, তোমাদের মধ্যে যারা করে তাদেরকে মেরে রেখে আমরা তো আবার আসছে বছর আসবো। না, আপনি যেটা বললেন যে সেই সময় গ্রামের মধ্যে সিনেমা হতো, আমি খুব রিসেন্ট একটা উদাহরণ দিই। খাদান বলে যে গত বছর সিনেমাটা বেরিয়েছিল দেবের, এটা দেবেরই কৃতিত্ব, যে পরিমাণ পাবলিসিটিও করেছে এবং দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। এখন দেবের পরে আমরা দেখছি বাংলা সিনেমায় স্টার জিনিসটা নেই, স্টারডাম কমে গেছে। আর কিছুদিন আগে পোস্ট এডিটে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় বলেছিলেন যে এন্টায়ার বীরভূম জেলাতে একটাই মোটে সিনেমা হল রয়েছে, যেটা বোলপুরে রয়েছে। এত যে সিনেমা হল কমে যাচ্ছে, আপনি তো কীভাবে জিনিসটা চলবে? দেব যখন খাদান রিলিজ করলো তখন অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন শুধু ওই সিনেমাটা দেখানোর জন্য খুলেছিল। তারপরে তাদের দায়িত্ব, তার ভবিষ্যৎটা কিভাবে ঠিক হবে? একটা সিনেমার জন্য ভিত্তি করে তো একটা সিঙ্গেল স্ক্রিন মানে চালু রাখতে পারে না সেই স্ক্রিনের মালিক। এর জন্যে কিন্তু দায়ীটা কিন্তু আমি বলবো যাদের সিনেমা তারা নয়। কারণ তারা যদি সেটা থেকে কোনো আর্থিক লাভ না হয় তারা কেন করবে? সেই আর্থিক লাভটা করাতে গেলে কিন্তু একটা সংঘবদ্ধভাবে কোনো একটা ডিসিশন নিতে হবে। সেই ডিসিশনটা নেবে আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের যে আনুষ্ঠান। আপনি নিজেও আছেন বিএফটিসি ইয়েতে, তা আপনি সেখান থেকে আপনারা কোনো মানে আলোচনা করছেন? কিন্তু সব জায়গায় এতগুলো কিন্তু না, এই শহরের একটা নতুন ব্যবহারিক একটা জগৎ তৈরি হয়েছে, তার সঙ্গে গ্রামের ব্যবহারিক জগৎটা একদম পাল্টে। গ্রামের যে ছেলে মেয়েগুলো, যার ঠাকুরদাদা বা বাবা ওই সিনেমা হলটা তৈরি করেছে, তাদের ছেলেমেয়েরা কিন্তু কলকাতায় আসে থাকা পছন্দ করে, তারা ওখানে থাকা পছন্দ করে। এখন এই যে একটা সামাজিক একটা ব্যবধান তৈরি, জেনারেশন গ্যাপ, সেইটার জন্যে কিন্তু সিনেমা হলটা চলছে না। আজকে যদি
দেববাবুকে নিশ্চয়ই আমার আমার অনেক ধন্যবাদ জানানো উচিত যে উনি নিজে গেছেন, যার জন্যে আমাদের আমাকে পোস্টার নিয়ে নামতে হয়েছিল। কারণ আমি দেখতে চাইছিলাম, আমি যখন বাসে উঠে বললাম আপনারা কেন বাংলা সিনেমা দেখেন না, তখন তারা বললো আমাদের তো কেউ বলে না, এখন তো খবরের কাগজ নেই, কতজনের কাছে স্মার্টফোন আছে, তাদের জানাবার কি ব্যবস্থাটা আমরা করেছি সেটা তো আমরা দেখতে হবে। আজকে যে সিনেমা হাউসের মালিক গ্রামের মধ্যে আছেন, তারা শহরেই আছেন, গ্রামে কেউ নেই, যদি কেউ থেকে থাকে তাকে তো সেই ব্যবস্থাটা করে দিতে হবে যে তুমি এটা করো, তাকে জানাতে হবে, তাহলে তো কিছু লোক জানতে পারবে, লোকে তো জানে না। তো আপনি বা ধরুন হাসান দা বা এরকম যারা মানে নিউজ মেকার্স আছেন, ইনফ্লুয়েন্সার্স, তো আপনারা গভর্নমেন্টের সাথে কথা বলে কিছু ভাবনা চিন্তা করছেন? নাহলে তো মানে ইন্ডাস্ট্রি টিকবে না, অনেক লোকেরই মানে চাকরি হারা হয়ে যাবে। দেখি আসছে জানেন তো, এর মধ্যে না অনেক অভিমান চলে আসে কথাগুলি শুনলে। এবং আমি আপনাকে 10 ঘোড়ার উদাহরণ দিতে পারি, 10 ঘোড়াতে কোনো হল নেই। নির্বাচন হয়, হ্যাঁ, এমপি নির্বাচনে সব এক্সিকিউটিভ কমিটি ঠিক হয়। এখন তাদের মধ্যে যদি এই চিন্তাধারাটা না আসে যে আমি বাংলা ছবিকে বাঁচাবো, তাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে। নন্দন রাধার পর আর কোনো হল হলো না কেন 70 টাকার টিকিটে, যেটা খুব অ্যাফোর্ডেবল? হলো না কেন সেটা বলতে গেলে কিন্তু এটা অনেক 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 এই আপনি ধরুন নবীনা, আপনি ধরুন মীরা বিজলি ছবিকর, আজকে সুরঞ্জনবাবু বা জ্যোতি চোখানি, নবীন চোখানি, ওরা দুজনে মিলে দুই ভাই চেষ্টা করছে এটাকে বাঁচিয়ে রাখার জন্য। ওদের কষ্টটা কিন্তু বাকি প্রডিউসার ডিস্ট্রিবিউটারকে ফিল করছে, আপনি আমায় বলুন তো। আগে কিন্তু আমরা ফিল করতাম, আগে কোনো ডিস্ট্রিবিউটারের ছবি যদি না চলতো আমাদের সব ছবিটা চলেনি, এক্সিবিটাররা পয়সা দিয়ে যেত যে দাদা আপনার ছবিটা চলেনি, টার্মটা পাল্টে নিয়ে নেই, আপনি এটা রেখে দিন, আবার পরের ছবি সেই অ্যাডজাস্ট। সেই মানসিক মানে অ্যাটাচমেন্টটা কোথায়, সে আত্মীয়তা কোথায়? সেটা করতে গেলে লোকে বলবে যে অঞ্জনদার অনেক রকম তার প্রতিক্রিয়া আমি শুনতে পাই, জানতে পারি, কিন্তু আমি যেটা করি সেটা তো আমার রক্ত থেকে করি, আমার রক্ত গ্রুপে একটা 3টে প্রজন্মকে একটা চলচ্চিত্র বলে একটা ব্যবসা, সে এখনো গাড়ি কেনার পয়সা নেই, খাওয়ার পয়সা বলে লোকে। আর তোরা গাড়ি কেনার পয়সাগুলো নিয়ে এসে গাড়িটা বিক্রি করে দিই, কেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে নষ্ট করছিস? আমি তো বলবো প্রডিউসারদেরকে পরীক্ষা নেওয়া, তুমি কি বোঝো ফিল্মে, আগে জানো তুমি কেন ফিল্মটা করছো, তোমার ফিল্ম ফ্লপ হবে কি হিট হবে তুমি আগে সেটা কিন্তু জানো, না জানি তুমি কেন নেবো? আর মিষ্টির দোকান খুলে আমি মিষ্টি জানবো না, কাকে ছানা বলে জানবো না, কাকে চিনি বলে জানবো না, আমি মিষ্টি সন্দেশ করে ফেলবো আর সেইটা এসি রাস হয়ে যাবে? কখনো হতে পারে? হতে পারে না। তখনকার দিনে কি ছিলেন না, দীপচাঁদ বাবুরা ছিলেন, রঞ্জিত মাল কাঁকড়ে ছিলেন, কেবল চাঁদ ছিলেন, সবাই তো নন বেঙ্গলি ছিলেন এখানে। তারা তো আমরা তো কাকা জানার মতো তাদের দেখতাম, তারা প্রথমে এসে দেখতে অ্যাকাউন্টসটা কী হচ্ছে। এখন আপনারা কী দেখেন ভাই, প্রথমে পার্টি হচ্ছে কোথায়? চলে তো রেস্টুরেন্টগুলো, ছবি চলে কোথায়? আপনি বাংলা সিনেমা কোনগুলো দেখেছেন রিসেন্ট টাইমে? সব সিনেমা দেখেছেন? আমি রিসেন্ট দেখেছি মন পতঙ্গ। হ্যাঁ, তার আগে আপনি সাম্প্রতিককালে কালকক্ষ। আপনার নিজের প্রযোজিত সিনেমা ছাড়া বাকি সিনেমা কোনটা দেখেছেন? আমি অন্য ডিরেক্টর প্রডিউসার সিনেমা দেখি, বাংলা সিনেমা সব করেছি দেখেছেন তো? সব করে। দিন আগে মানে 1.5 বছর আগে বোধহয় পরিচালক অনুরাগ কাশ্যপ কলকাতায় এসে একটু অনুষ্ঠানে বলেছিলেন যে বাংলা সিনেমা এখন যেগুলো হচ্ছে তার মতো সেগুলো ঘাটিয়া। তার সাথে আপনি কতটা সহমত? ব্যাপারে আমি একটা কথা বলি, যখন এটা একটু চলচ্চিত্র ব্যবসাটার কিন্তু এইটা একটা খুব ভালো রঙ্গ, যখন স্টারে থাকে না, লাইনে এই আমাদের স্টেজে আলোটা এসে পড়ে, তখন সে ভাবে সে ভগবান। তিনি পালিয়ে এখন ম্যাড্রাসে কেন যাচ্ছে, সেইটা আমার বুদ্ধিটা দিন তো। পেটে যখন টান পড়ে না, সব বুদ্ধি বেরিয়ে যায়। পেটে টান না পড়ে সেইটা রাস্তাটা করো না। তাকে কে বলেছে ম্যাড্রাসে যেতে? তা বোম্বে দাঁড়িয়ে থাকো, তুমি তো বোম্বেতে দাঁড়িয়ে নেই ভাই। আমরা অনুরাগ বাবু দেখালে জিজ্ঞেস করবো আপনার, হ্যাঁ এরকম কিন্তু কলকাতায় অনেকে বলতো,
আমরা অনেক দেখেছি এরকম, গাড়ির দরজা খোলা, ডিস্ট্রিবিউটার অফিসে দৌড়ে নামতে হবে বলে, গাড়ির দরজা লাগানো নেই, স্ক্রু দিয়ে খোলা, তাও দেখেছি আমরা। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে ভিক্ষে করতে, তাও দেখেছি। এই যে নায়ক উত্তমবাবু দেখিয়েছিলেন না, সেই যাকে উনি বলেছিলেন তুমি চেঁচিয়ে কথা বলছো কেন, পরে যিনি ভিক্ষে চাইতে এসেছিলেন, আমি তাও দেখেছি। আমি এমন সব জিনিস দেখেছি যেগুলো বললে এখন লোকে বিশ্বাস করুন না, আমাকে মারতে আসবে, কিন্তু আমি দেখেছি তাই। সব থেকে বড় নায়িকা, বাড়িতে যাবার নেই, ট্রাম ভাড়া বাস ভাড়া নেই, ডিরেক্টর ওপর থেকে ছুঁড়ে দিচ্ছে 10 টাকাটা নিয়ে যা, কালকে দেখা হবে। দোতলা থেকে তিনি নিজে নামলেন না। আমি অনেক দেখেছি রে ভাই, এখানে গর্ব করিস নি, চলচ্চিত্র গর্ব করার জায়গা নয়। ছুঁড়ে যেদিন ফিল্ম গড ফেলে দেবে না, সেদিন যে কোথায় গিয়ে পড়বি কেউ জানিস না, কেউ জানে না। রিল জিনিসটা আপনাদের অরোরা ফিল্মসে যেভাবে এসছে, সূত্রপাত সেই সময়টার গল্পটা যদি আমাদের একটু শোনান। শরীর বলতে কি আমাদের একটুখানি বলে পিছোতে হবে, কারণ তখন জবা কুসুম তারা নিজেদের বিজ্ঞাপনের ছবি করতেন, এবং সাইলেন্টের থেকে সেটা করতেন হিরালাল সেন, পরে আমরাও করেছিলাম অনেকগুলো। এবং শরীর বলতে যদি কোনো একটা ব্যক্তি বা কোনো সংস্থা শরীর হয়, তার জন্যে তোলার একটা রীতি ছিল। এবং নিজেদের জন্য যদি করা হয় শরীর, মানে আমরা কি করি, আমরা কী ধরনের কাজ করি, সেইটা যদি করা হয়, তার জন্য আর একটা রীতি মানা হয়। তার মধ্যে কিন্তু এখন যেটা করা হয়, আমার মনে হয় সেটার মধ্যে যিনি তৈরি করেন তার আত্মিকভাবে যুক্ত হতে পারেন না। কারণ আগেকার শরীরিক যেটা ছিল, যেটা পজিটিভ সাইড, সেইটা দেখানো। কিন্তু এখন যেটা হয়, এখন দুটো কথা বলে একজন কাউকে বক্তৃতা দিতে যায়, তিনি বলতে থাকেন, তিনি সত্যি বলছেন কিনা আমি কী করে জানবো, সেই প্রমাণটা কিন্তু এখনকার শরীরে হয় না। নিউজ রিল আমাদের প্রথম তো ভারত যখন বঙ্গভঙ্গ আন্দোলনের এগেনস্টে এসএন ব্যানার্জিরা, ওই এসএন ব্যানার্জির ওর থেকে, ওর বাড়ি থেকে ওরা মিছিল করলেন, সেটা থেকে শুরু হয়েছিল। এবং তারপরে তো অনেক, তখন তো নিউজ রিল কেউ করতো না, এবং নিউজ রিল যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু মানুষের মধ্যে জানার ছিল না। এর মধ্যে একটা কারণ ছিল আমাদের মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যে তখন ওই দেখাতাম না, ওই মোবাইল সিনেমা দেখাতাম, মোবাইল সিনেমাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য, আরও জনপ্রিয় করার জন্য তৎকালীন যেসব ঘটনাগুলো ঘটত, সেই ঘটনাগুলো কিন্তু তুলে দেখানো হতো, তারপর দেখানো হতো চুপচাপ। এবং সেই ঘটনাগুলো তুলতে গিয়ে কিন্তু সেটা একটা নতুন নিয়ম হয়ে গেল। আরও একটা জিনিস যেটা হলো, সেটা হলো 1914-15 সালে যখন প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, তখন একটা ওয়ার্ল্ড টেন্ডার বেরোয় যে ভারতীয় সৈন্য যারা আছে তাদের এন্টারটেনমেন্টের জন্য ছবি তৈরি করা। সেটা কিন্তু অরোরা পায়। আমাকে যে এখনও, তখনকার দিনে তো হাতে ঘোরানো ক্যামেরা ছিল, এবং বডিটা ছিল কাঠের। আমাদের সেই কাঠের বডির ক্যামেরা এখন অনেকগুলো আছে, এবং সেগুলো চলে। এখন মানুষ যারা ডিজিটালি পৌঁছে গিয়ে আমরা অনেক আধুনিক হয়ে গেলাম, কিন্তু যে মানুষগুলো 24 ফ্রেম হাতে ঘোরানো হ্যান্ডেলে নিয়ে ছবি তুলতেন, এবং যে মানুষগুলো হাতে ঘোরানো হ্যান্ডেলে নিয়ে প্রজেকশন করতেন 24 ফ্রেমে, তাহলে তো 24 ফ্রেম পার সেকেন্ড, তাহলে তো স্পিড গন্ডগোল হয়ে যাবে। তারা ঘুমিয়ে পড়লেও কিন্তু 24 ফ্রেমে হাত ঘুরত। তারা কিন্তু কোনো স্বীকৃতি পাননি। আমরা কিন্তু স্বীকৃতি দেওয়ার জন্য ভেবেছিলাম। এই যে এখন সব স্বীকৃতি দেয় না এইসব চ্যানেলগুলো, আমাদের 100 বছর যখন হলো, তখন কিন্তু আমি খুঁজে তখনকার দিনে যারা পুরনো টেকনিশিয়ান, প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার ছিলেন নন্দনে, আমি প্রত্যেককে সম্বর্ধনা দিয়েছিলাম। এবং তখনই আমার মনে হয়েছিল এরা যদি না থাকতো তাহলে তো আমরা আমাদের জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। তার মধ্যে গায়কেও ছিলেন, তাদের মধ্যে আমাদের প্রডিউসারও ছিলেন, তার মধ্যে ডিস্ট্রিবিউটারও ছিলেন, তার মধ্যে এক্সিবিটারও ছিলেন, তার মধ্যে আর্ট ডিরেক্টরও ছিলেন, তার মধ্যে মেকআপ ম্যানও ছিলেন, সবাই ছিলেন।
আমার কিন্তু আপনারা যে কথাটা বললেন না, আমার সেটা কিন্তু অনেক দিন ছোটোবেলা থেকেই মনে হতো যে যারা পিছন থেকে সাহায্য করে যাচ্ছে আমাদের, তারা কেন স্বীকৃতি পায় না। সেটা কিন্তু এখনও আমার সেই অভাবটা আমি ফিল করি। এবং আমি অনেক টেকনিশিয়ানের সঙ্গে এখনও কিন্তু মানে ব্যক্তিগতভাবে সংযোগ রেখেছি। জেনারেশন ফিল্ম প্রডিউস করেছেন, আপনারা প্রযোজনা করেছেন, ডিস্ট্রিবিউশন করেছেন, এখন ফাইন্যান্সার শব্দটা খুব পরিচিত আমাদের কাছে, আগেও ছিল। তো একটা প্রডিউসারের কাজ কি, অ্যান্ড হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম আ ফাইন্যান্সার অ্যান্ড আ প্রডিউসার? এটা খুব একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা অনেক বিতর্ক সৃষ্টি করবে, কিন্তু আমার উত্তরটা প্রথমে হচ্ছে প্রডিউসার কে। প্রডিউসার মানে যিনি শিল্প সম্বন্ধে জানেন, প্রডিউসার মানে যার দায়বদ্ধতা আছে, প্রডিউসার মানে হচ্ছে যার মূল্যবোধ আছে, প্রডিউসার মানে হচ্ছে যিনি চলচ্চিত্রকে অর্থের দিকটা না ভেবে চলচ্চিত্রের গুণগত মানটার দিকে বেশি নিয়োজিত থাকে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আমাদের ছোটোবেলা আমরা ফাইন্যান্সিয়াল দেখেছি, কিন্তু তারা ছবিও করতেন আবার তারা ফাইন্যান্সও করতেন, এবং তারা টাকা দিয়ে সুদও নিতেন, এবং ছবি খারাপ হলে প্রডিউসারকে ডেকে এনে বকাবকিও করতেন, এবং সেগুলো আমাকে দেখতে হতো। আমি নাম করে বলছি না, কারণ এগুলো আমার ইতিহাসের মধ্যেই থেকে যাক। টাকা দিয়েছেন, ছবি ফ্লপ করেছে, টাকা সুদ দিতে পারছেন না, যে প্রডিউসার তাকে ডেকে, তাকে ঘরে ডেকে, যিনি ফাইন্যান্সিয়াল তিনিও প্রডিউসার, তিনি তাকে বকছেন যে তুমি এই ছবিটা কেন করলে, ওই জায়গাটা কেন ওরম করেছো। কারণ সব প্রডিউসারও অন্য প্রডিউসারই ছবি দেখতেন। আমি জানি না ভাই, এখন আমার 45 বছর বাদে আমরা শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম নিয়েছিলাম, আমরা পরিকাঠামোগত উন্নতি করার চেষ্টা করছিলাম। প্রথম এয়ার কন্ডিশন শুধু তৈরি করলাম আমরা কলকাতা শহরে, এবং সেটা করার পর আমার হঠাৎ মনে হলো এই যারা নতুন, আমরা তো লেখাপড়ার অবধি ফিল্ম কথা বলতে পারতাম না, তারপরে লেখাপড়া শিখে আমাদের কাজ আরম্ভ হয়েছিল কিন্তু সেট তৈরি করা থেকে। আজকে যে আমি অরোরা ফিল্মের চেয়ারটা বুঝতে পেরেছি, তার কারণ আমি কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি আমি আইফ্লেক্স ক্যামেরার লেন্স লাগাতে পারি, আইফ্লেক্স ক্যামেরার শাটার ঠিক করতে পারি, এইগুলি শিখিয়ে আমাকে কিন্তু এই চেয়ারটায় বসানো। এখন যারা আসছেন তারা আসছেন শুধু কি পয়সা করতে, তা তো মনে হয় না। বাংলা ছবি এখন ডিজিটালি তো সেই পয়সা রোজগার করে না। আমাদের ছবি নিবেদিতা 7 উইক চলেছিল, আমাদের ছবি 7 উইক মানে 7x40টা সিনেমা, 3টে করে শো। রাজা রামমোহন প্রথম ট্যাক্স ফ্রি ছবি, গভর্নমেন্টকে তখন কনভিন্স করা হয়েছিল যে এই ছবিটা ট্যাক্স ফ্রি হওয়া উচিত। আরোগ্যকে তখন 16 উইক চলেছিল। বা শুধু আমি আমাদের ছবি বলছি, অন্য ছবিও তো তাই চলেছিল। তখন দর্শক ছবি দেখতে ভালোবাসত। এখন বিজ্ঞানের অনেক উন্নতি, অনেক কিছু বলা যায়, কিন্তু ভালো জিনিসটা ভালো, খারাপ জিনিসটা খারাপ। আমি যারা প্রডিউসার বা যারা প্রযোজক, আমি তাদের কাছে প্রার্থনা করব দয়া করে আপনারা আমার সঙ্গে সেটু কথা বলুন। কারণ আমি যে প্রডিউসাররা দেখেছি না, তখন যদি আপনারা আসতেন, আপনারা সত্যি সত্যি মার খেয়ে যেতেন। কী মার খেতেন আপনারা জানেন না। কারণ তখন ধর্মতলার ওয়েলিংটন থেকে আমাদের মৌলালি থেকে আর এসপ্ল্যানেড অবধি প্রত্যেকটা ঘর ফিল্মের অফিস ছিল। এবং আমরা যারা দ্বিতীয় প্রজন্ম ছিলাম তখনকার দিনে, আমরা কিন্তু আমাদের বাবা কাকাদের যতটাই, আমরা সবাইকে কাকা জ্যাঠা বলে কথা বলতাম। আমাদের একটা সুন্দর অ্যাসোসিয়েশন ছিল, আমরা সেখানে কিন্তু আমাদের বক্তব্য বলতে পারতাম। সমস্ত কিন্তু ভেঙে গেল এই অর্থলগ্নি করে এখানে মজা করার জন্য। এটা কিন্তু মজা করার জায়গা নয়, এটা একদল মানুষের নিজেদের খুন্নিবৃত্তি করেন। যেসব টেকনিশিয়ানরা আজকে টাকা বাড়িয়ে দাও বলা, কিন্তু তারা যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা কিন্তু প্রচুর না প্রচুর, সেটাকে দেখতে হয়। প্রডিউসারে জানে? আমার মনে হয় না জানে। তখনকার দিনে না, আমার দাদুর সময় এই ছবিগুলো কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, সবগুলো কিন্তু হাতে আঁকা। এবং এই দেওয়ার পথে এটা বিমল রায়ের প্রথম ছবি। আমরা ছিলাম নিউ থিয়েটার্সের সোল ডিস্ট্রিবিউটার। আচ্ছা, তো ওদের সব ছবিগুলো মহাপ্রস্থানের পথে দেখুন হাতে আঁকা, অভিনব হাতে আঁকা। এটা হচ্ছে উর্দু ছবি, এটা দিন বেটি।
এছাড়াও তেলেগু, তামিল নানা ছবি হতো এখান থেকে। এই রাজা রামমোহন ছবিটা কিন্তু প্রথম বাংলা ট্যাক্স ফ্রি ফিল্ম। ট্যাক্স ফ্রি, 19 উইক চলেছিল, 19 সপ্তাহ। ও 19 সপ্তাহ চলেছিল, আচ্ছা আচ্ছা। এরপরে যে ছবিটা, এটা তো আমাদের জলসাঘর, এটা সবাই জানে, সত্যজিৎ বাবুর ছবি। হ্যাঁ, ছবি বিশ্বাস, পথের পাঁচালী, তারপর অপরাজিত, কাদের সব নাম। হ্যাঁ, বিসমিল্লাহ খান, বিলায়েত খান। এবং এই পোস্টারটা কি জানেন তো, এই পোস্টারটা তৈরি হয়েছিল, এটাও মনে হচ্ছে যেন একটা কত ভালো এই যে পোস্টারটা তৈরি হয়েছিল না, ওই ঘরেই তৈরি হয়েছিল। আমি যেভাবে বুঝছিলাম, আচ্ছা, ও বললেন আমার একটা খবরের কাগজ দাও তো, খবরের কাগজ ছিঁড়লেন, এটা হচ্ছে খবরের কাগজ ছেঁড়াটা। আচ্ছা, এটা উনি বললেই পারলেন। হ্যাঁ হ্যাঁ, 100 বার। তার মধ্যে লেখা হলো, এগুলো ওর হাতের লেখা? না না, পরে লেখা হয়েছিল, কিন্তু উনি লিখে দিয়েছিলেন এইভাবে। এই যে খবরের কাগজ আধখানা করে পড়া যায়, এটা খুব ভাবতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওই জন্যই উনি সত্যজিৎ রায়। সেই জন্য সত্যজিৎ। তাই প্রহ্লাদ তো সে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, বেঁচে গেছিল, তার হাতের মধ্যে ফেলে, পায়ের সামনে ফেলেছিল, বেঁচে গেল। সেইটা চিড়িয়াখানায় শুটিং হচ্ছে। আচ্ছা। তো প্রত্যেকবার হাতিটা যাচ্ছে, প্রহ্লাদকে তুলে নিচ্ছে কাঁধে, হাতিটা তুলে নিচ্ছে শুনে করে, কিন্তু চলে যাচ্ছে হাতিটা, কিন্তু প্রত্যেকবারই ক্যামেরাম্যানের অসুবিধা হয়। তো শেষকালে যিনি আর্ট ডিরেক্টর ছিলেন, উনি হাতিটাকে এরকম করছে, যদি পাটা ফেলে ও তো মরে যাবে ছেলেটা। তখন ঠিক আছে, তুলে নাও, এটা রেখে দাও, ওটা পাটের মধ্যে করা। সেইবারই গিয়ে হাতিটা মারে। ভগবানই বাঁচিয়েছে। ভগবান বাঁচিয়েছে, তাহলে এই বিভুটা থাকতো না। এই সিনেমাটা আরোগ্যনিকেতন, এটা হচ্ছে মৃত্যুর গল্প। অ্যালোপ্যাথির সঙ্গে আয়ুর্বেদ। আচ্ছা। ইনি ছিলেন আয়ুর্বেদ মশাই, হচ্ছে নাতি ডাক্তার। আচ্ছা। সেই তাদের যে কনফ্লিক্ট, সেই নিয়ে গল্পটা। এবং এই সবাই ভেবেছিল যে এই ছবিটা চলবে না, না, মৃত্যুর গল্প চলবে না। আচ্ছা। কন্টিনিউয়াসলি কিন্তু এই ছবিটার মধ্যে ডাক্তারখানা, নতুন ডাক্তারখানা, সেই কনফ্লিক্টটা নিয়ে বলে ছবিটা। এই ছবিটা সুপারহিট করেছিল। এবং এর মধ্যে আর একটা গল্প হচ্ছে, সেই গল্পটা হচ্ছে এই যে চিত্রনাট্য বিজয় বসু, এটা এই ছিলেন তারাশঙ্করবাবু, বন্ধু ছিলেন শৈলজানন্দবাবু। তো শৈলজানন্দবাবু ইচ্ছে ছিল এই ছবিটার স্ক্রিপ্টটা উনি লেখেন। আচ্ছা। উনি লিখেও ছিলেন, লেখার পরে বিজয়বাবু পছন্দ হয়। বিজয়বাবু তখন বলেছেন আমি স্ক্রিপ্টটা লিখব। তো শৈলজানন্দবাবু আর তারাশঙ্করবাবু রোজ রাত্রিরে এই টালা ব্রিজের একজনই ধরে থাকতেন, একজন ওধারে থাকতেন, বেড়াতেন। তো শৈলজানন্দবাবু প্রায় ব্রেন ওয়াশ করে ফেলেছেন এই তারাশঙ্করবাবু, তোর ছবিটা বিজয় 12টা বাজে, দেখ কিডনি কী সব করছে। তারপর সেই ছবিটা রিলিজ হলো পূর্ণতে। বিজয়বাবু তো ভয়ে আছে, দরজার পাশে দাঁড়িয়ে আছেন, ব্যালকনিতে বসছেন না। তারাশঙ্করবাবু ছবিটা দেখলেন, দেখে এই বিজয় কোথায় আছে, ডাকো তো। বিজয়বাবু উঠে মশা করলেন, ভাবলেন বকুনি খাবেন। তারাশঙ্কর বললো, অশৈলজা তুমি কি বলছিলে, তোমার থেকে অনেক ভালো লিখেছি, আমি গল্পতে এরকম ভাবিনি। এই যে স্বীকারোক্তিগুলো, এই যে মানুষের একটা আন্তরিকতা, এই যে মানুষের এক্সপ্রেশন অফ থট, সেইগুলো যে আমার থেকেও ভালো কেউ থাকতে পারে, সেই ব্যাপারটা তো খুব দরকার। মানে আমি শুরু, আমি শেষ, এটা হতে পারে না, কখনো ছিল না। তারাশঙ্করের সাথে আপনাদের জলসাঘর হয়েছে, আরোগ্যনিকেতন রায়কুমার। তাহলে এইদিকে আরেকবার একটু এখানে আসুন, দেখে নিই। এটা আপনাদের থার্ড, মানে এটা কি ট্রিলজি ছিল তারাশঙ্করের মধ্যে? না, এই গল্পগুলো পছন্দ হয়েছিল বলে। আচ্ছা। পঙ্কজ মল্লিকের সঙ্গীত, বাবা, এইটা নিয়ে একটা গল্প আছে, বলুন প্লিজ। এইটা কিন্তু পথের পাঁচে রিলিজ হওয়ার মূল। আচ্ছা, তাই? হ্যাঁ, পঙ্কজ মল্লিকের সঙ্গে বিধান রায়ের খুব ভালো আলাপ।
তখন সত্যজিৎবাবু পথের পাঁচালী হয়ে গেছে, হ্যাঁ রিলিজ করতে পারছেন না, উনি জানেন না তো গভর্নমেন্ট। হ্যাঁ তো খুব ভিড় হয়েছে, হাউসফুল, অনেক লোক নামছে। বিধানবাবু নামতে পারেননি। বিধানবাবু ব্যালকনি, পূর্ণ তোমরা দেখো নি, ওই সিঁড়ি দিয়ে উঠে একটা ব্যালকনি উঠেছিল, সেখানে দাঁড়িয়ে আছে। এই পঙ্কজ, আমার একটা কথা বলো তো, কি আমি না একটা ছবি করেছি, এরকম চলবে, এত লোক যাবে? পঙ্কজবাবু বলছে আমি কী করে জানি, ছবির প্রডিউসারকে জিজ্ঞেস করে। আর আমরা গভর্নমেন্টের ডকুমেন্টে ছবি করি। বিধানবাবুর সঙ্গে আগেই দাদু মানে বাবার পরিচয় ছিল। বললো অজিতবাবু কী হবে, আমাদের ছবিটা চলবে? বাবা বললো সে তো আমি যতক্ষণ না দেখবো তো বলতে পারবো না। তো হ্যাঁ তাহলে কালকে দেখা হবে। পিএস মাথুর বলে ওর ইনফরমেশন ডিরেক্টর ছিলেন, তখন মাথুর কালকে ব্যবস্থা করে। মেট্রোতে বাবা, সত্যজিৎ রায়, পিএস মাথুর, বিধান রায়, চারজনের সকালে ছবিটা দেখি। আচ্ছা, দেখার পর বিধান বলে কী আপনার কি মনে হলো? বাবা একটা জায়গায় লিখেছেন, একটা জায়গায় আই স এ ডিরেক্টর ইজ বস। ও এবং বাবার ছবিটা এ করলেন। আচ্ছা, আমরা ডিস্ট্রিবিউশন নিলাম ছবিটা ডিস্ট্রিবিউশন নেবার পর লোক তো যায় না। এই কথাটা কতজন জানে আমি জানি না। তরুণ মজুমদার একটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা প্রসেশন বেরিয়েছিল দর্শককে বলার জন্য যে তোমরা পথের পাঁচালী দেখো, একটা নতুন সিনেমায়। বাহ, পুরো স্টুডেন্টরা গিয়েছিল। এগুলো তো এখন কেউ ভাবতেও পারে না। না, এবং শুধু তাই নয়, মানে এটাকেই তো বলে অ্যাকচুয়াল কামারাড্রি না? হ্যাঁ, এবং তার থেকে কি প্রত্যেকটা, তখন ফিল্ম সোসাইটি মুভমেন্টটা খুব জোর, প্রত্যেকটা ফিল্ম সোসাইটি, মানে এটা পুরো কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি বিল্ড আপের মতন ব্যাপার, যে তোমার জন্য আমি আছি, আমার জন্য তুমি আছো। এখন কমিউনিটি তো নেই, কিছুই নেই। এখন অন্য কোনো ডিরেক্টর একদিন দেখতেন না, ফেসবুকে প্রশংসা করে আলোচনা থাক। এই যে ক্যাসেটগুলো দেখছো না, এই ফিল্ম থেকে যখন আমরা আস্তে আস্তে মানে ভিডিওর দিকে এলাম, তখন আমাদের এই চলচ্চিত্র এই ব্যবসার মধ্যে একটা টালমাটাল অবস্থা এসেছিল। লোকে বিশ্বাস করতে পারেনি যে ভিডিও উইল টেক ওভার ফিল্ম, কিন্তু আলটিমেটলি এটা নিল, এবং নেওয়ার পরে ফিল্ম কিন্তু ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে প্রথম যুগের, এগুলোকে বলতো ক্যাসেট। হাই ব্যান্ড, লো ব্যান্ড ক্যাসেট ছিল, তারপরে বেটা ক্যাম, তারপরে ডিজি বেটা এলো, তারপর ডিজিটাল ফিল্ম হয়ে গেল। এর ফলে হলো কি, আমরা আস্তে আস্তে একটা অন্য টেকনিক্যাল এতে চলে এলাম। কিন্তু যারা চলচ্চিত্রে যুক্ত ছিলেন তারা কিন্তু এটাকে মেনে নিতে পারেনি, এবং আমাদের যে পাড়া থেকে স্টুডিও ফিল্ম কোম্পানিকে উঠে গেল, তার একমাত্র কারণ কিন্তু ভিডিও আসা। তখন ভিডিও কলকাতা টেলিভিশনের অধিকর্তা এবং সহ অধিকর্তা রোজ এখানে এসে বসতেন, এবং আমার কাজ ছিল তাদের নিয়ে বিভিন্ন অংশে ঘোরা, তাদের বলা যে ভিডিওটাই আসবে, ফিল্মটা নয়। তখন 250 টাকা করে নিত ফিল্ম দেখাবার জন্য। আর এরা মনে করতো, এদের বলা হয়েছিল যে ভিডিও এলো মানে আমাদের ফিল্ম হবে না, ভিডিও উঠে যাবে, ফিল্ম থেকে যাবে। কিন্তু সেই নতুন যুগটাকে কেউ মেনে নিতে পারেনি। তার ফলে আস্তে আস্তে ফিল্মও নষ্ট হয়ে গেল, তারা ভিডিও শিখলেন না। চলচ্চিত্রে পুরো সাম্রাজ্যটার পতন হল। অনন্দা, এই চেয়ারে কে বসছেন? এটা আমি এখন বসি। আচ্ছা, কিন্তু বাবার দাদুর চেয়ারটাকে পাঠ করে রাখা। আচ্ছা, ওটা আমি ইউজ করি না। আর এই ঘরে কোন কোন মহান মানুষ কি আসেনি বলো? সাইলেন্ট এরা থেকে। বাবা, কারণ এই সমস্ত চেয়ার টেয়ারগুলো আমি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। হ্যাঁ, তখন দাদু কতটা চওড়া, এবং এই চেয়ারে অনেকক্ষণ বসে থাকলে কিন্তু পিঠে ব্যথা হয় না। ওই ছবিগুলো একটু বলে দিই, আইডেন্টিফাই করে দিন। আমার বাবা অজিত বসু, উনি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন দুবার, প্রচণ্ড জ্ঞানী এবং বিবেকবান মানুষ। এই জন্যেই কিন্তু পথের পাঁচালী। এবং যখন পথের পাঁচালী হচ্ছে, জলসাঘর ছবি হচ্ছে, ওটা কলকাতার সব থেকে কস্টলি সেট ছিল জলসাঘরটা, কারণ সত্যজিৎবাবু যেখানে শুটিং করেছিলেন জলসাঘরটা পছন্দ হয়নি। যখন জলসাঘর সেট তৈরি হয়ে গেল,
হয়ে যাওয়ার পর সত্যজিৎবাবু বাবাকে বললেন, একটা কথা বলে অজিত, আমরা বলুন, বললো এই সব জন্য একটা নতুন ক্যামেরা আসবে না? আর পরে নতুন ক্যামেরা চলে আসবে। আর এই নিচুনাও দাদু এই ভদ্রলোক আরম্ভ করেছিল 1906 সালে। আচ্ছা, বাহ। ফিল্মটাকে যে ব্যবসা করা যায় সেটাকে এই ভদ্রলোক করেছে। আমাদের ইআইএমপির ফাউন্ডার প্রেসিডেন্ট। এই ঘরে বসে সব আলোচনা হতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। আচ্ছা, করতে করতে তারপরে আবার ইআইএমপি এখন কি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আর একদিন। নমস্কার।